নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে গণিত বিষয়ের অধ্যায় 8 বৃত্ত সম্পর্কিত উপাদ্য 19 এবং 20 আলোচনা করা হবে। আমরা এর আগের ক্লাসে তোমাদের 17 এবং 18 উপাদ্য আলোচনা করেছি। আজকে আমি তোমাদেরকে দুটি উপাদ্য শিখাবো। তাহলে এর প্রথমে আমরা বোর্ডে উপাদ্য 19 উঠিয়েছি। দেখো কি লেখা আছে: বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা সমান। অর্থাৎ আমাদেরকে বলে দেওয়া হয়েছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী এবি এর দূরত্ব হলো ওই এবং সিডি এর দূরত্ব হলো ওএফ। এখানে এই ওই এবং ওএফ হলো সমান, এটা বলে দেওয়া হয়েছে। দেখো আমরা উপাদ্য 18তে শিখছিলাম যে সেখানে জ্যা দুটো সমান ছিল, আমরা এই ওই এবং ওএফ সমান প্রমাণ করেছি। এবার হলো তার উল্টোটা, আমাদেরকে বলে দিয়েছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ এই কেন্দ্র থেকে সমান দূরত্ব এই ওই আর ওএফ সমান। আমরা এটা দেওয়া আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে এবি এবং সিডি এই জ্যা দুটো সমান। তাহলে এখন দেখো আমরা কোন কি প্রক্রিয়ায় এটা করতে পারি, তোমাদেরকে এখন দেখানো হবে। তাহলে আমরা প্রথমে লিখব কি, দেখো এখানে বৃত্তটার কেন্দ্রকে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে আমাদের এবি এবং সিডি দুটি জ্যা। আমরা লিখব প্রথমে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুইটি জ্যা কেন্দ্র ও থেকে এবি ও সিডি জ্যা দুটি লম্ব দূরত্ব যথাক্রমে আমাদের এই কেন্দ্র থেকে এবি জ্যা লম্ব দূরত্ব হলো ওই এবং আরেকটা হলো ওএফ। এখানে আমাদের বলে দিছে এই ওই ইকুয়াল ওএফ প্রমাণ করতে হবে যে আমাদের এই এবি এবং সিডি এই জ্যা দুটো সমান, অর্থাৎ এবি ইকুয়াল সিডি। আমরা এটা প্রমাণ করব। তাহলে আমাদের বিশেষ উচ্চতা কি দেখো, মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুটি জ্যা। কেন্দ্র ও থেকে এবি এবং সিডি জ্যা দুটি লম্ব দূরত্ব ওই এবং ওএফ। আমাদেরকে বলে দিয়েছে ওই এবং ওএফ সমান। আমরা প্রমাণ করব এবি এবং সিডি এই জ্যা দুটি সমান। এখন প্রথমে আমরা নেব অঙ্কনে আমাদের কি বলতে হবে, দেখো আমাদের কেন্দ্র থেকে যোগ করেছি ও এ এবং ও সি যোগ করেছি। লিখব ও এ এবং ও সি যোগ করি। এবার দেখো প্রমাণ, আমরা প্রথমেই বলবো, আমরা যেটা এখানে বলেছি কেন্দ্র থেকে এবি এবং সিডি জ্যা দুটি লম্ব দূরত্ব, এর অর্থ হলো ওই এবির উপর লম্ব। আমরা বলবো যেহেতু ওই লম্ব এবি এবং ওই লম্ব সিডি যখন একটি রেখা আরেকটি রেখার উপর লম্ব হয় সেখানে কোণটা হবে সমকোণ। তাহলে এই কোণটার নাম কি? সুতরাং যে বিন্দুতে কোণ হবে সেই বিন্দুটা মাঝখানে থাকবে, এই কোণটার নাম হবে ওইএ সমান এক সমকোণ। এবং এবারে দেখো ঠিক একই রকম এই কোণটার নাম কি? ওএফসি। ওএফসি সমান হবে এক সমকোণ। এখন একটা বিষয় দেখো, তোমরা এর আগের ক্লাসে এটা শিখেছো
যে আমরা যখন দেখি বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব আঁকা হয়, এই লম্বটা এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাই বলতে পারবো যে এবং লিখে লেখো এই হবে কার অর্ধেক, এ এর অর্ধেক, এই সমান হাফ এবি। এবার এবং কমা দিয়ে লিখতে পারো এখানে আমাদের যখন ওয়েভ লম্ব সিডি হয়েছে তখন লেখো সিএফ সমান হাফ সিডি, সিএফ সমান হাফ সিডি। সাইড দিতে পারো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এই কারণে আমরা লিখতে পেরেছি। এখন যেহেতু এই কোণটা সমকোণ, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ যদি আমরা সরলসম প্রমাণ করতে চাই তাহলে আমাদেরকে মাত্র দুইটা বিষয় তোমার সমান করতে হবে। আমাদের প্রথমে দেওয়া আছে এই ওই আর ওএ সমান, আর ওএ আর ওসি সমান কেন, একই বৃত্তের ব্যাসার্ধ। এখন কি বলবো দেখো, এখন সমকোণী ত্রিভুজ OAE ও ত্রিভুজ OCF হতে পাই। প্রথমে বলবা OA সমান সমান OC, একই বৃত্তের ব্যাসার্ধ, OA ইকুয়াল OC। সাইড নোট হবে একই বৃত্তের ব্যাসার্ধ। এবার আমি বলবো OE ইকুয়াল OF। এটা কেন, আমাদের দেওয়া আছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী দেওয়া আছে। তাহলে সুতরাং ত্রিভুজ OAE সর্বসম ত্রিভুজ OCF, অর্থাৎ OAE আর OCF সর্বসম। যখন এই দুটো সর্বসম হবে তখন তাদের সবকিছুই সমান হবে। তাই বলতে পারবো AE সমান CF। তাহলে AE ইকুয়াল CF। এখন এটা বিষয়ে লক্ষ্য রাখো, আমাদের AE সমান বলা আছে হাফ AB, CF সমান বলা আছে হাফ CD। তাহলে আমি এখন AE পরিবর্তে আমি হাফ AB লিখব। একই রকম আমি CF এর পরিবর্তে লিখব হাফ CD, কারণ আমরা প্রথমে এটা প্রমাণ দেখিয়েছি। এবার উভয় পক্ষ থেকে আমরা যদি হাফ দ্বারা ভাগ করে দিই উভয় পক্ষকে, তাহলে এখানে হবে সুতরাং AB ইকুয়াল CD। আমাদের এখানে প্রমাণ করতে বলছে, আমরা এখানে লিখব প্রমাণিত অথবা প্রুফড। আমি আরেকবার তোমাদেরকে দেখাই, বেশি নির্বাচন দেখানোর দরকার নেই, প্রমাণ থেকে দেখাই। ওই লম্ব AB, ওই লম্ব CD, যেহেতু ওই AB উপর লম্ব হয়েছে তাহলে এই কোণের নাম কি, OEA, এক সমকোণ। একই রকম এই কোণের নাম কি, OFC, কয় সমকোণ, এক সমকোণ। আর তোমরা সবাই জানো বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপরে যখন আমরা লম্ব আঁকবো, ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপরে ওই লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত
এটা আমরা উপাদ্য 17তে শিখেছি, তাও আমি আমার সাইডে লিখেছি এখানে। এখন সেই কারণে আমরা বলতে পারবো এই হবে এবি এর অর্ধেক, সি এর সিডি এর অর্ধেক। এখন আমাদের এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ সরলসম প্রমাণ করতে হলে আমাদেরকে দুইটা বিষয় প্রমাণ সমান যদি আমরা দেখাই, তাহলে সেই ত্রিভুজ দ্বয় সরলসম হবে। এই জন্য দেখো আমরা বললাম সমকোণী ত্রিভুজ OAE এবং সমকোণী ত্রিভুজ OCA হতে পাই। আমি প্রথমে বললাম OA আর OC সমান, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। এবার আমি বললাম OE আর OF সমান, কেন? এটা আমাদের দেওয়া আছে। তাহলে এই ত্রিভুজদ্বয় সরলসম হলো। এখন এই ত্রিভুজদ্বয় যখন সরলসম হবে, এর অর্থ কি? এই ত্রিভুজের সকল বাহু সকল কোণ সমান হবে। সেই কারণে দেখো আমাদের এখন এই AE আর এই CF সমান হয়ে গেল। আমরা জানি AE সমান হাফ AB, আমরা এই পরিবর্তে হাফ AB দিলাম। আবার CF, এই CF এর পরিবর্তে দিলাম হাফ CD। তুমি সাইড দিতে পারো, যেহেতু AE সমান হাফ AB আর CF সমান হাফ CD, আমরা উভয় পক্ষকে হাফ দ্বারা ভাগ করে দিলাম। এই হলো CD প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা উপাদ্য 20 এর দিকে যাচ্ছি। আচ্ছা, এখন দেখো তোমাদের উপাদ্য 20 কি আছে? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তোমাদের বুঝতে হবে চাপ কাকে বলে। যেমন দেখো আমি এখানে বৃত্ত আঁকলাম, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এই বৃত্তের উপরে আমরা এখানে একটা চাপ নিলাম, বিসি চাপ। মনে রাখবা যে চাপটা ছোট তাকে আমরা বলবো উপচাপ, আর উপচাপ অপেক্ষা বড় চাপকে বলা হয় অধিচাপ। তাহলে এখন আমি যদি বলি এটাকে জাস্ট আমাদের বোঝার সুবিধার জন্য, যেমন এই চাপটা বিডিসি, এটা হবে উপচাপ। কারণ আমাদের এখানে এই যে বিএসি যে চাপটা রয়েছে সেটা বড়, অর্থাৎ আর প্রত্যেক উপচাপ আর অধিচাপ পরস্পরের অনুবন্ধী বলা হয়। এক্ষেত্রে তুমি একটা বিষয় লক্ষ্য রাখো, আমরা কি বলবো? বৃত্তের কোনো চাপের ভিতরে যে চাপটি হবে ছোট তাকে আমরা বলবো উপচাপ, আর উপচাপ অপেক্ষা বড় চাপকে আমরা বলবো অধিচাপ। এখন এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর এই উপচাপ যখন বৃত্তের কেন্দ্রে মিলিত হয়, এর ফলে বলবো আমরা এই বিডিসি চাপের সাথে এই কোণটার নাম হলো কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে উপচাপ বিসির উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি। আবার দেখো এটা যদি এরকম মিলে কোথাও, অর্থাৎ পরিধির উপরে মিলে, অর্থাৎ এই চাপ দেখো একই চাপ এই বিসি, এই বিসির উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো বিওসি। আর বৃত্তস্থ কোণের নাম তুমি এখানে দাও, একটা এম দাও, বিএমসি। তাহলে বিসি চাপ এর উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি আর বৃত্তস্থ কোণ বিএমসি। আর আমাদেরকে দেখাতে হবে এই একই চাপের উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের সম্পর্ক। অর্থাৎ এখানে বলছে তোমাদেরকে এই কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ যদি এই কোণটা হবে, এই কোণটা যদি হয় 30 ডিগ্রি, তাহলে আমি এটাকে বলবো 60 ডিগ্রি। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার উল্টোভাবে বললে এই বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই জ্যামিতিটা তোমাদের দুইভাবে আসতে পারে। যেমন এখানে বলছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কিন্তু এটাকে আবার ঘুরিয়ে বলতে পারে এরকম, অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। দুইভাবেই আসতে পারে পরীক্ষায়। তোমরা ভালো করে বুঝতে পারলে আমি মনে করি সবাই ভালোভাবে পারবে। আশা করি তোমরা চাপ কি, উপচাপ কাকে বলে, অধিচাপ কাকে বলে, কেন্দ্রস্থ কোণ কাকে বলে, বৃত্তস্থ কোণ কাকে বলে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার অনেক ক্ষেত্রে বৃত্তস্থ কোণকে পরিধিস্থ কোণও বলে, কারণ আমাদের এই বৃত্তের এই অংশকে বলা হয় পরিধি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা আমাদের উপাদ্যে আসছি। এখন দেখো আমি তোমার এই অনুযায়ী একটা চিত্র আঁকলাম।
ও এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমাদের এই চাপের নাম হলো বিসি চাপ। এই বিসিটা হবে কি চাপ তোমরা বলো তো? এই আমাদের এই বিসি চাপটা হবে উপচাপ, কারণ এই চাপটি ছোট, এর থেকে এটা হলো আর এই বিএসসি হলো অধিচাপ। তা আমাদের এই বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম হলো বিওসি আর বৃত্তস্থ কোণটা হলো বিএসসি। আমরা এটা থেকে প্রমাণটা করব। তো দেখো সবাই, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি উপচাপের উপর দণ্ডায়মান। বিসি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো বিওসি এবং বৃত্তস্থ কোণ হলো আমাদের এখানে বিএসি। আচ্ছা, এখন দেখো প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ কে বলো? বিওসি টু কোণ বিএসি। অর্থাৎ আমরা প্রমাণ করব কোণ বিওসি ইকুয়াল টু 2 কোণ বিএসি। আবার এটা অর্থে আসতে পারে বিএসি ইকুয়াল টু হাফ কোণ বিওসি। অর্থাৎ বৃত্তস্থ কোণ তখন হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, যেভাবে আসে। এখন আমরা অঙ্কনে লিখব কি দেখো, অঙ্কনে বলবো আমরা এও কে ডি পর্যন্ত বর্ধিত করি। কি পর্যন্ত বর্ধিত করব বলো তো? ডি পর্যন্ত। আমরা এও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করব। দেখো অঙ্কন, মনে করি আমরা এসি রেখাংশ কেন্দ্রগামী নয়, তাহলে কেন্দ্রগামী যেহেতু নয়, এই কারণে আমরা এই বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ আমরা এড়িয়ে আসছি। এটাই হলো আমাদের অঙ্কন। অর্থাৎ মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়, আমাদের এই যে এসি রেখাংশ, এরপর এই কারণে আমরা এই বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ আমরা কি আঁকলাম? এডি আঁকলাম। এখন আমরা প্রমাণে আসবো। প্রথমে দেখো আমাদের এই যে ত্রিভুজ এ ও বি হতে আমরা কি পাই? আমরা এই ত্রিভুজ এ ও বি হতে পাই, প্রথমে আমরা লিখব ও এ সমান ও বি। ও এ সমান ও বি কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ, এখন দেখো তোমরা সবাই জানো, যখন কোন ত্রিভুজের দুইটি বাহু সমান হবে তখন সেই বাহু সংলগ্ন কোণ দুটিও সমান হবে। অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান হবে। যেহেতু আমাদেরকে এখানে বলা হয়েছে ও এ আর ও বি সমান, এই কারণে বলতে পারবো এই কোণ আর এই কোণ সমান হবে। তাহলে এই কোণের নামটা কি? ও এ বি। সুতরাং কোণ ও এ বি ইকুয়াল টু কোণ ও বি এ। অর্থাৎ ও এ বি এবং ও বি এ সমান। এখন দেখো আমরা ঠিক লিখতে পারবো ত্রিভুজ এওসি হতে পাই একই রকম কি লিখতে পারবো? দেখো ও এ আর ও সি কি সমান, তাহলে আমরা অনুরূপভাবে লিখতে পারবো যে অনুরূপভাবে ত্রিভুজ এওসি হতে পাই কোণ ও এ সি ইকুয়াল টু কোণ ও সি এ। তাই লিখবো আমরা যে অনুরূপভাবে ত্রিভুজ এওসি হতে পাই এই কোণ ওএসি সমান ওসি।
অর্থাৎ এই কোণ দুটো আমাদের সমান হয়ে গেল। এখন এবারে দেখো আমরা জানি কি কোন ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, ফলে এখানে যে বহিঃস্থকোণ উৎপন্ন হবে, এই বহিঃস্থকোণটা হবে তার বিপরীত অন্তঃস্থ দুটি কোণের যোগফলের সমান। তুমি ধরো যেখানে এই কোণটা এটা আছে 40 ডিগ্রি, এটা আছে 30 ডিগ্রি, তাহলে বুঝতে হবে আমাদের এই কোণটা হবে 100 ডিগ্রি। কেন? আমরা জানি কোন ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, ফলে সেই বহিঃস্থকোণ উৎপন্ন হবে, এই বহিঃস্থকোণ হবে তার বিপরীত অন্তঃস্থ দুটি কোণের যোগফলের সমান। তো এখন দেখো আমাদের এই ত্রিভুজ AOB এর বহিঃস্থকোণটার নাম কি? BOD। এই BOD হবে এই কোণ আর এই কোণের যোগফলের সমান। আমরা লিখব কিভাবে দেখো, ত্রিভুজ AOB এর বহিঃস্থকোণ, ত্রিভুজ AOB এর বহিঃস্থকোণ BOD ইকুয়াল টু, এই কোণটা হবে OAB প্লাস OBA, এই কোণ এটা আর এটা যোগফলের সমান হবে এটা। এখন দেখো আমরা একটু আগে বের করেছি OAB আর OBA সমান, তো এই কারণে আমরা OB এর পরিবর্তে লিখতে পারবো OAB, অর্থাৎ এখানে আমরা লিখলাম যে এই OB এর পরিবর্তে আমরা লিখলাম OAB, কারণ আমাদের OAB আর OBA সমান বলা আছে। এখন দেখো OAB আর OAB যোগ করলে হবে 2 কোণ OAB, আমরা এখন দেখব অনুরূপভাবে এই COD আমরা লিখতে পারবো ত্রিভুজ AOC এর বহিঃস্থকোণ, ত্রিভুজ AOC এর বহিঃস্থকোণ এর নাম হলো COD, COD ইকুয়াল হবে 2 কোণ OAC। এই এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা যে প্রক্রিয়ায় BOD কে লিখছি 2 কোণ OAB, ঠিক আমরা সেই প্রক্রিয়ায় লিখলাম COD সমান হবে 2 কোণ OAC। আমরা এখন লিখে বা তুমি এটাকে 1 নং সমীকরণ দাও আর এটাকে দাও 2, আমি যদি লিখি এখন 1 যোগ 2 implies that লিখব BOD প্লাস COD, মানে BOD এর সাথে যোগ করলাম। এখন দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, আমি একবারে 2 কমন নিয়ে লিখব এখানে OAB প্লাস OAC। এখন তোমরা একটা বিষয় খেয়াল করো, এই BOD আর COD যোগ করে হবে কি আমাদের এই পুরো কোণটার নাম কি? BOC। সুতরাং কোণ BOC ইকুয়াল 2 কোণ, এখানে হলো OAB, এখানে হলো OAC, এই দুইটা কোণ যোগ করলে হবে আমাদের BAC, 2 কোণ BAC। এখন দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল, অর্থাৎ কোণ BOC ইকুয়াল টু 2 কোণ BAC। এখন আমি আরেকটা তোমাদেরকে বুঝাই। প্রথমে আমরা বললাম কি ত্রিভুজ AOB হতে পাই, আমরা বললাম OA আর OB সমান। কেন সমান? এই OA আর OB হলো একই বৃত্তের ব্যাসার্ধ, লেখা আছে এখানে। আমরা জানি কোন ত্রিভুজের যখন দুটি বাহু সমান হয়, সেই ত্রিভুজের দুটি কোণ সমান হবে। সেই কারণে আমাদের এই কোণ, অর্থাৎ এই কোণটি আর এই কোণটি সমান হয়েছে। এই কোণটির নাম হলো OAB আর এই কোণটির নাম হলো OBA।
অনুরূপভাবে ত্রিভুজ AOC হতে পাই OAC ইকুয়াল টু OCA। তোমাদের বুঝতে সুবিধা হবে, এটা বুঝতে পারি আমরা। এই তখন দেখা যাচ্ছে আমাদের এই কোণ আমার এই কোণ সমান হয়ে যাচ্ছে। এখন আমরা কি বললাম যে কোন ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থকোণ উৎপন্ন হবে সেই বহিঃস্থকোণটি হবে তার বিপরীত অন্তঃস্থ দুটি কোণের যোগফলের সমান। তাহলে আমরা এই ত্রিভুজ AOB এর যে আমরা এই বাহুটাকে বর্ধিত করার কারণে এখানে যে বহিঃস্থকোণ উৎপন্ন হয়েছে আমাদের BOD, এই BOD হবে আমাদের OSB আর OBA এটা যোগফলের সমান। আমরা এটাই লিখেছি, দেখো OAB OBA আমরা একটু আগে লিখেছি OAB আর OBA এর সমান, এই কারণে আমরা OBA এর পরিবর্তে আমরা এখানে লিখলাম OAB। OAB আর OAB যোগ করলে টু কোণ OAB। এখন এবার আমরা দেখলাম অনুরূপভাবে ত্রিভুজ AOC এর বহিঃস্থকোণ, ত্রিভুজ AOC এর বহিঃস্থকোণ এটা হলো COD। এই কোণটা হবে এই যে OAC এবং OCA এর যোগফলের সমান। এই কারণে আমরা ডাইরেক্ট লিখে দিয়েছি যে COD ইকুয়াল টু টু কোণ OAC। এবার এটা এক নং, এটা দুই নং সমীকরণ, আমরা এক আর দুই যোগ করলাম BOD প্লাস COD, টু কমন নিয়ে OAB প্লাস OAC। দেখলাম কি আমরা BOD আর COD যোগ করলে হয় BOC, আর OAB আর OAC যোগ করলে হবে BAC। বাস প্রমাণিত। PROV। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে তোমরা আর তোমাদের এখানে উপপাদ্য 21 আর 22 আছে, তোমরা বাসায় ভালোভাবে জিনিসটা দেখো। আশা করি তোমরা সেই উপপাদ্যটি নিজেরাই সলভ করতে পারবে। এখন তোমরা বেশি বেশি করে এই জ্যামিতিগুলা ক্লাসগুলো ভালো করে দেখবে এবং খাতায় লিখবে, তাহলে আশা করি সমস্যা হবে না। আজকে পর্যন্ত থাকবে ক্লাস। আল্লাহ হাফেজ।